পার্ট থ্রিতে আমরা হোম মেনু মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু শেষ করেছি। তো আজকের যে পার্ট ফোরে আমরা ইনসার্ট মেনু শুরু করব। তো হোম মেনু আমাদের এই কাজগুলো হয়ে গেছে। ইনসার্ট মেনুতে আমরা আজকে শুরু করব। ইনসার্ট মেনু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই আছে কভার পেজ। তো কভার পেজে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে কিছু কভার ফটো দেওয়া আছে। যেমন এই যে এখানে এগুলো কভার দেওয়া আছে। তো আমরা চাইলে এই কভারগুলো ইউজ করতে পারি। এগুলো কিসের ক্ষেত্রে ইউজ হবে? যেমন বইয়ের যে কভার থাকে, যেমন কোনো একটা বই নিয়েছি সেক্ষেত্রে সেই বইয়ের কভার পেজ যে থাকে, ঠিক এরকম ডিজাইনগুলো আমরা করে নিতে পারি। যেমন এখানে কিন্তু ডিজাইন দেওয়াই আছে, এটা দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা ডিজাইন এটা দেওয়া আছে, এটা হচ্ছে কভার, উপরের যে কভারটা থাকে। তো এইখানে আমরা চাইলে ডকুমেন্টের টাইটেল দিয়ে দিতে পারি। এই যে আমরা লিখে দিলাম এখানে যে আমার ডকুমেন্টের টাইটেল দিলাম, সাব টাইটেল দিতে পারি যে সাবস্ক্রাইব নাও, সাবটাইটেল দিলাম। এরপরে অ্যাবস্ট্রাক্ট এই জায়গায় আমরা কিছু লিখতে পারি। কারণ এদিকে আবার আছে সিগনেচার, এখানে আমরা ইমেল অ্যাড্রেস, এগুলো আমরা কিন্তু এডিট করে দিতে পারি। ঠিক এটা কিন্তু একটা কভার হয়ে গেল। এছাড়াও আরো যদি কভার নিতে চাই অন্য কভার, তাহলে এখান থেকে নিতে পারি। যেমন এখানে যদি দেখি যে এই কভারটা নেব, তাহলে এই কভারটা কিন্তু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এই যে কভারটা কিন্তু চলে আসে। চাইলে এই পিকচারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, আমরা অন্য কোনো পিকচার নিতে পারবো। ঠিক এভাবে কিন্তু এই কাজটা করতে হবে কভার পেজ। তো কভার পেজ কিন্তু এই কাজ। আর এরপরে যদি দেখি যে ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজটা কখন লাগে? ব্ল্যাঙ্ক পেজটা কখন লাগে? তো আমরা যদি একটা নতুন ডকুমেন্ট নিয়ে দেখি যে এই ডকুমেন্টে আমি একটা লেখা নিয়ে নিচ্ছি যে ইকুয়াল র্যান্ড চেপে আমি কয়েকটা 6টা প্যারাগ্রাফ নিই। এখন দেখি এই জায়গায়, তো এটাকে দুই ভাগে বিভক্ত করি এখান থেকে। তো এখন দেখি এই জায়গাটাতে যদি আমরা দেখি, একটু খেয়াল করি, এখানে আমি এই কয়েকটা প্যারাগ্রাফ নিয়েছি। তো এই যে ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজের কি কাজ? যেমন আমি চাচ্ছি যে এখানে কিন্তু একটা পেজই আছে, দেখেন এখানে কিন্তু পেজ একটাই, ঠিক আছে, একটা পেজেই রয়েছে। কিন্তু এই একটা পেজের মধ্যে এখন আমি চাচ্ছি এই যে থিম যে লেখাটা আছে, থিম অ্যান্ড স্টাইল যে দেখা আছে, এই যে এটা, থিম অ্যান্ড স্টাইলস অলসো হেল্প কিপ ইউর ডকুমেন্ট, এই জায়গা পর্যন্ত আমি চাচ্ছি যে এই জায়গা থেকে এটা নিচে হবে, অর্থাৎ আরেকটা পেজে হবে, আর এটা হবে অর্থাৎ এইখান থেকে যে উপরের অংশ আছে অর্থাৎ এইটুকু অংশ এক পেজে থাকবে, আর এইখান থেকে এইটুকু অংশ অন্য পেজে থাকবে। আর এই যে এদের মাঝখানে অর্থাৎ এটা এইটুকু অংশ এবং কি এইটুকু অংশ, এদের মাঝখানে একটা ফাঁকা আমার পেজ দরকার। অর্থাৎ এখানে 3টা পেজ হবে, অর্থাৎ এইটুকু অংশ থাকবে এক পেজে, মাঝখানে একটা ফাঁকা পেজ থাকবে, আর এইটুকু অংশ থাকবে তার নিচের পেজে। ঠিক এরকমটা যদি প্রয়োজন হয় তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। যেমন আমি যদি দেখি, যেমন এখানে একটা পেজ আছে, তো এখন আমি থিমস অ্যান্ড স্টাইল যে আছে এই জায়গায় কার্সরটা রাখবো, রাখার পরে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ক্লিক করলাম। এখন যদি আপনারা একটু দেখেন যে কি হলো বিষয়টা, এই যে দেখেন এইটুকু অংশ অর্থাৎ এইখান থেকে এইটুকু অংশ এক পেজে গিয়েছে, এরপরে মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, এই যে ব্ল্যাঙ্ক পেজটা, এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ব্ল্যাঙ্ক পেজ, এটা এইটুকু অংশ ব্ল্যাঙ্ক পেজ, এবং কি নিচের দিকে এই যে অংশটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। নিচে যেতে এই যে থিমস অ্যান্ড স্টাইল অলসো হেল্প, এইটুকু অংশ কিন্তু আরেক পেজে চলে গেছে, ঠিক আছে। তো ব্ল্যাঙ্ক পেজের কাজটা হচ্ছে যে এটা মাঝখানে একটা ফাঁকা পেজ নিয়ে আসবে, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই যে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন আসি নিচের দিকে যে দেওয়া আছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি? পেজ ব্রেকটা কি? তো এখন আসি পেজ ব্রেক। তো আমি এটাকে এক করে নিচ্ছি। হ্যাঁ, তো এই জায়গায় যদি এখন আমরা খেয়াল করি, এখানে একটা পেজই আছে, ঠিক আছে, এখানে পেজ একটাই আছে। তো এখন আমি চাচ্ছি যে এই যে থিমস অ্যান্ড স্টাইল অলসো এই লেখাটা এখন কি হবে, এইটুকুতে এক পেজে থাকবে, আর এইখান থেকে অর্থাৎ এইখান থেকে এইটুকু আরেক পেজে যাবে, মাঝখানে কোনো ফাঁকা পেজ হবে না। আমি চাচ্ছি যে এই পেজে শুধু রাখবো না, একে পরের পেজে নিয়ে যাবো, অন্য একটা পেজে নিয়ে যাবো, অর্থাৎ এই পেজ থেকে একে ব্রেক দিয়ে অন্য পেজে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে কি করব, যেখান থেকে ব্রেক দিব সেইখানে কার্সরটাকে রাখবো, অর্থাৎ এই যে টিপটাপ যেটা করতেছে এটা কার্সর, এখানে কার্সরটাকে রেখে পেজ ব্রেকে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এখানে শুধু 2টা পেজ হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু 2টা পেজ হয়েছে। তো আমরা যদি এখন এখানে দেখি কোন 2টা পেজ, একটু খেয়াল করে দেখবেন যে এই জায়গাটাতে এইটুকু অংশ একটা পেজ
এবং কি এইটুকু অংশ আরেকটা পেজ কিন্তু চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু পুরা লেখাটাই এক পেজে ছিল, এখন কিন্তু 2 পেজে চলে আসছে। তো এটাই হচ্ছে পেজ ব্রেক। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপর যদি দেখি তাহলে এই পেজেসের যে কাজটা, এই গ্রুপের কাজ কিন্তু হয়ে গেল। কভার পেজ আমরা দেখলাম, ব্ল্যাঙ্ক পেজ দেখলাম, পেজ ব্রেক দেখলাম। এখন আসি টেবিল। এই টেবিলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ ওয়ার্ডে কাজ করতে গেলে আপনাকে টেবিলে এক্সপার্ট হতেই হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট, টেবিলটা খুব ইম্পর্টেন্ট এবং এটা মনোযোগ সহকারে দেখবেন। তো টেবিলে আসি, টেবিলে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিছু ইনসার্ট টেবিল আছে, অর্থাৎ এগুলা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে যাচ্ছে এটা কিন্তু সারি। এখন আমরা যদি সারি বিবেচনা করি, এখানে কিন্তু একটা সারি হয়েছে। এবার আবার যদি নিচে আসি, আরেকটা আসলো, এটা 2টা সারি হলো। আবার নিচে আসতে 3টা সারি হলো। আবার নিচে আসি, 4টা সারি হলো। আবার আমরা যদি এইদিকে থেকে খেয়াল করি, এখানে একটা কলাম, এখানে আসলাম আরেকটা কলাম, এখানে আসলাম আরেকটা কলাম, এখানে আসলাম আরেকটা কলাম, কিন্তু সারি একটাই। ঠিক আছে, আমি যদি আবার দেখি যে আমি চাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি এখান থেকে না দেখিয়ে আমি সর্বপ্রথম চলে আসলাম ইনসার্ট টেবিলে। এখান থেকে দেখাই তাহলে বোঝার সুবিধা হবে। তো ইনসার্ট টেবিলে আসি, এখানে আসার পরে দেখা যাচ্ছে যে নাম্বার অফ কলাম, আমি চাচ্ছি নাম্বার অফ কলাম, আমি 5টা কলাম নিব। আর নাম্বার অফ রো অর্থাৎ সারি, সারি নিব আমি 7টা। এখন ওকেতে ক্লিক করলাম। এখন আপনারা দেখেন 5টা কলাম 7টা সারি। এই জায়গায় যদি দেখি আমরা কলাম 5টা কিভাবে হবে, এই যে একটা কলাম, এগুলাকে বলে কলাম, অর্থাৎ পিলারের মতো যে দাগটা দেখবো, অর্থাৎ এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এটা হচ্ছে কলাম। ঠিক আছে, আমি যদি এখন দেখাই আপনাদেরকে একটু, এখন এখানে দেখতে পাচ্ছি যে এইটুকু অংশ কিন্তু কলাম, এই যে এটা কিন্তু একটা কলাম। আবার এই দাগ থেকে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আরেকটা কলাম, আবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আরেকটা কলাম, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আরেকটা কলাম, আবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আরেকটা কলাম। তাহলে এখানে দেখি কয়টা কলাম হচ্ছে, এখানে তাহলে কয়টা কলাম হচ্ছে দেখি। এখানে হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম, এটা হচ্ছে 4 নাম্বার কলাম, এটা হচ্ছে 5 নাম্বার কলাম। এগুলো হচ্ছে কলাম। আবার যদি সারির ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, সারির ক্ষেত্রে যদি বিবেচনা করি, তাহলে কোনগুলা সারি, আমি এটাকে একটু বড় করে নিই, এই যে এখানে ধরে এটাকে একটু বড় একটু লম্বা করে নিই। তাহলে সারি হচ্ছে কয়টা নিয়েছি, 7টা। তো এইখানে যদি দেখি, এই যে এটা একটা সারি, এটা একটা সারি। তো আমি যদি আরো একটু ভালোভাবে বুঝাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত, এই জায়গা থেকে এই পর্যন্ত পুরাটাই কিন্তু একটা সারি। আবার এই জায়গা থেকে এই পর্যন্ত পুরাটাই কিন্তু আরেকটা সারি। কয়টা হলো, 2টা। আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা কিন্তু পুরাটাই একটা সারি, 3টা সারি। আবার এখান থেকে এই পর্যন্ত 4টা, এখান থেকে এই পর্যন্ত 5টা, আবার এখান থেকে এই পর্যন্ত 6টা, আবার এখান থেকে এই পর্যন্ত পুরাটাই 7টা। তাহলে আমরা কি পাইলাম, এই দিক থেকে হচ্ছে কলাম, এদিক থেকে সারি, এই যে 1 নাম্বার সারি, এটা হচ্ছে, হ্যাঁ, তো এটা হচ্ছে 2 নাম্বার সারি, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6, আর এটা হচ্ছে শেষেরটা হচ্ছে 7 নাম্বার। এই কিন্তু আমরা 7টা সারি পাইলাম, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা দেখব কি, এগুলা হচ্ছে সারি, আর এই দাগ থেকে এই দাগ পর্যন্ত দিতে পাচ্ছি, অর্থাৎ এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এটা হচ্ছে কলাম। এখন দেখেন এই যে সারি আর কলামের মিলে যেই ঘরটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই যে অংশটা যে উৎপন্ন হইলো, এই যে একটা অংশ উৎপন্ন হলো প্রতি জায়গাতে, এগুলাকে বলা হয় সেল। ঠিক আছে, এগুলাকে বলা হয় সেল। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে আমরা কি পাইলাম, একটা টেবিলের মধ্যে কি কি থাকে, সারি থাকে, এই যে এগুলো হচ্ছে সারি, এবং কি কি থাকে, কলাম থাকে, এই যে কলাম। আর সারি আর কলামের সমন্বয়ে যেই ঘরটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় সেল। তাহলে কোনটাকে বলবো সেল, এই অংশটাকে বলবো আমরা সেল। বুঝা গেছে, কোন অংশটাকে, আমরা এখানের এই যে অংশটা, অর্থাৎ সারি আর কলামের সমন্বয়ে যে ঘরটা উৎপন্ন হয়, এই ঘরটাকে বলবো আমরা সেল। ঠিক আছে, এই ঘরগুলাকে আমরা কি বলবো, সেল বলবো। আশা করি টেবিলের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আসি, এই যে আমি কলাম নিলাম, এখান থেকে সাপোজ আমি এখানে কিছু লিখবো, যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর ডেট, ডেট দিব, ডেট অফ বার্থ, এরপরে দিলাম যে কোর্স। ঠিক আছে, এখন নেমের জায়গায় কি হবে, নেমের জায়গায় আমরা নাম লিখবো, ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম লিখবো। তো আমি এখানে নর্মালি ABCDE, হ্যাঁ, F দিলাম, নাম দিলাম, ফাদার্স নেম দিলাম, এগুলো দিয়ে দিলাম মনে করেন। তো এখন টেবিলের মধ্যে
এটাকে আমাদের কি হয়, যেমন দেখি এগুলা কিন্তু উপরের কোণায় গিয়ে আছে, তো নাম, ফাদার্স নেম এগুলো উপরের কোণায়। তো এক্স্যাক্টলি ভাবে যদি আমরা মিডিলে নিতে চাই, যেমন টেবিলে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু এক্সট্রা ভাবে ডিজাইন এবং কি লেআউট এই দুইটা কি থাকে, ডিজাইন এবং লেআউট নামে দুইটা কিন্তু আমাদের আলাদা মেনু চলে আসে, ট্যাব চলে আসে। এই যে ডিজাইন এবং কি লেআউট, এই ডিজাইন লেআউট নামে আলাদা মেনু ট্যাব চলে আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম যে আছে এটা কিন্তু কোণার মধ্যে আছে, যেমন ফাদার্স নেম এগুলো কোণার মধ্যে আছে, মাদার্স নেম এগুলো কোণার মধ্যে আছে। কিন্তু আমাদের এক্স্যাক্টলি যদি মাঝখানে থাকতো ভালো হতো কিনা, এই যে মাঝখানে থাকলে কিন্তু সেটা ভালো দেখাতো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা অবশ্যই আমাদের লেআউটে যেতে হবে কিন্তু, ঠিক আছে, এই লেআউটে যেতে হবে। বুঝতে পারছেন কোথায় যাব, এই লেআউটে যাব, বুঝতে পারছেন, এই যে লেআউটে গিয়ে আমাদেরকে কাজটা করতে হবে, এদেরকে মাঝখানে রাখতে হবে। তো এদেরকে আগে সিলেক্ট করতে হবে, এরপর আসার পরে লেআউটে যাব, যাওয়ার পরে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট, ঠিক আছে, হোমের মধ্যে কিন্তু আমরা কয়েকটা অ্যালাইনমেন্ট পাই, কয়টা, এই যে এই 4টা অ্যালাইনমেন্ট পাই। কিন্তু আমরা যখন টেবিলের মধ্যে আসব, টেবিলের মধ্যে ঢুকলে লেআউটের মধ্যে আমরা পাবো কয়টা, 9টা অ্যালাইনমেন্ট। এর মধ্যে এটা হচ্ছে, যদি এটা একটু আমরা দেখি তাহলে এখানে উপরের কোণায় থাকবে, আর এটা নিলে উপরে কিন্তু মাঝখানে থাকবে, এটা নিলে উপরে কিন্তু ডানে থাকবে। অর্থাৎ প্রতিটা অ্যালাইনমেন্টের নাম আছে, এটা হচ্ছে অ্যালাইন টপ রাইট, অর্থাৎ এখানে ধরে থাকলে কিন্তু নামটা চলে আসবে টপ রাইট। টপ হচ্ছে উপরে, রাইট হচ্ছে ডানে, আর এটা হচ্ছে টপ সেন্টার, অর্থাৎ উপরে কিন্তু সেন্টারে মাঝখানে থাকবে। আর এটা হচ্ছে টপ লেফট, উপরে কিন্তু বাম দিকে থাকবে। হ্যাঁ, বাকিগুলো কিন্তু একই রকম। তো আমি চাচ্ছি একেবারেই মাঝখানে, সেক্ষেত্রে কি করব, এই যে সেলগুলার লেখাগুলো মাঝখানে যাবে সেটাকে সিলেক্ট করার পরে মিডিলে অর্থাৎ সেন্টারে ক্লিক করবো, তাহলে একেবারেই মাঝখানে থাকবে। এটা গেল, অর্থাৎ সেন্টার কিভাবে করব। আর এগুলো যদি মাঝখানে রাখতে চাই তাহলে কি করব, সিলেক্ট করব, এরপরে আবার একইভাবে যাব, কিন্তু এইটাতে দিব আমরা। তো আমরা সচরাচর কোনটা ইউজ করব, এই এটা ইউজ করব, অর্থাৎ সেন্টার কিন্তু লেফট, হ্যাঁ। আর এটা, এই দুইটি সব থেকে বেশি ইউজ হয় লেখার জন্য। তো এটাকেও আমি টপ মিডিলে করে নিলাম। এইভাবে কিন্তু নিতে হবে। এখন বেশিরভাগই থাকে কি, এটাতে কালার থাকে, শেডিং দেওয়া থাকে, অর্থাৎ এখানে কিছু কালার দেওয়া থাকে হেডলাইনে। তো এটা করব কেমনে, তো পুরাটাকে সিলেক্ট করব, ফিল্ডটাকে সিলেক্ট করার পরে আমরা যাব কোথায়, এই লেআউটের, সরি আমরা ডিজাইনে আসবো, ডিজাইনে আসার পরে শেডিংয়ে আসবো, শেডিংয়ের এখান থেকে যেই কালারটা আমরা নিতে চাচ্ছি সেই কালারটা এখানে অ্যাপ্লাই করে দেবো। সাপোজ আমি এই কালারটা দিয়ে দিলাম, তাহলে দেখেন এই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আলাদা আলাদা কালার দিতে চাই তাহলে সিলেক্ট করব, আবার একইভাবে ডিজাইনে আসার পরে শেডিংয়ে এসে এই যে আমরা সেই কালারটা দিয়ে দিব। তো আমি হালকা কালার নিচ্ছি, এভাবে কিন্তু কালার দিয়ে দিব, তাহলে এটা কিন্তু কালার গেল। এরপরে আমাদের যেটা আসে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে টেবিল এবং কি টেবিলের মধ্যে কলাম এবং কি সারি বাড়ানো এবং কি ডিলিট করা। যে মনে হচ্ছে কি যে আমার বি নাম্বার যে আছে এই সারিটা থাকবে না, অর্থাৎ এটা থাকবে না, ডিলিট করতে হবে। তাহলে কি করব, বিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রাইট রাইট ক্লিক করে ডিলিট রোতে যেতে পারি। তাহলে ডিলিট রো দিলে কি হবে, সারিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন এ সি ডি বি সারিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার অন্যভাবেও করা যায়, যেমন এই সারিটাকে সিলেক্ট করব, অথবা এখানে কার্সর রাখবো, রাখতে পারি, রাইট ক্লিক করব, আবার একইভাবে এখান থেকে আমরা ডিলেটে যেতে পারি, এখান থেকে যে, আচ্ছা এর থেকে বেশি ভালো হবে আমাদের লেআউটের এখানে যাওয়া। লেআউটে গিয়ে আমরা এখানে দেখতে পাবো যে ডিলিট, ঠিক আছে, ডিলিটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ডিলিট সেল, আমরা চাইলে সেলটাকে ডিলিট করতে পারবো। ডিলিট কলাম, অর্থাৎ এই যে ফাদার্স নেমে যে কলাম, এটা একটা কলাম, তাহলে এই কলামটা ডিলিট হবে। যদি ফাদার্স নেম এটাকে পুরোটাকে ডিলিট করতে চাই তাহলে কলামটা ডিলিট হবে, ডিলিট কলাম দিলে। রো দিলে কি হবে, এই যে যে সেলে কার্সর আছে, অর্থাৎ এই যে বি নাম্বার যে দেওয়া আছে নাম, এর পুরো সারিটা ডিলিট হবে, এইটুকু অংশ ডিলিট হবে। তাহলে আমরা চাচ্ছি যে সারি, সেক্ষেত্রে ডিলিট রোতে ক্লিক করবো, তাহলে দেখেন এক্ষেত্রেও কিন্তু ডিলিট হচ্ছে। ঠিক একই রকম ভাবে কলাম ডিলিট করার জন্য যেই কলামটাকে ডিলিট করব, যে মনে করি কোর্স এটাকে ডিলিট করবো, তাহলে এটাতে কার্সর রাখবো, রাখার পরে আমরা লেআউটে যাব, যাওয়ার পরে ডিলিটে আসবো, এরপরে কলামে ক্লিক করবো, ডিলিট কলাম, তাহলে কি হবে, সেই কলামটা কিন্তু ডিলিট হবে। দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এই জায়গায় এখন দেখি আমাদের নেম যে আছে তার পূর্বে কিন্তু একটা কলাম দরকার হয়। তো আমরা কলাম কিভাবে ইনসার্ট করব সেটা এখন দেখবো। যেমন নেম আছে, এর মধ্যে কিন্তু কোনো এর আগে কিন্তু আমাদের দরকার যে সিরিয়াল নাম্বার বা এসএল নাম্বার, এটা দরকার হয়। তো সেক্ষেত্রে কিন্তু আগে একটা আমাদের কলাম প্রয়োজন হয় যেখানে সিরিয়াল নাম্বার বসবে। তো এই জন্য কি করব, এইখানে কার্সরটাকে রাখবো নেমের ঘরে, যে অর্থাৎ এই কলামের মধ্যে যে কোনো একটা সেলে রাখলেই চলবে, এগুলাকে সেল বলে, যে কোনো সেলে রাখলেই চলবে। একটা সেলে রাখলাম, রাখার পরে লেআউটে আসবো, আসার পরে যেহেতু আমাদেরকে প্রবেশ করাতে হবে, অর্থাৎ প্রবেশ করার ক্ষেত্রে, বাড়ানোর ক্ষেত্রে আমরা অবশ্যই ইনসার্ট নিব। ইনসার্ট মনে রাখবো যে বাড়ানোর ক্ষেত্রে ইনসার্ট আর কমানোর ক্ষেত্রে ডিলিট, ঠিক আছে। তো আমরা যেহেতু বাড়াবো সেই ক্ষেত্রে আমাদেরকে ইনসার্টে
খুঁজতে হবে, ইনসার্ট খুঁজতে হবে। তো সেটা কোথায় পাবো? লেআউটে পাবো। যে লেআউটে আসবো, আসার পরে আমরা যদি দেখি আমাদেরকে কি লাগতেছে, কলাম লাগতেছে। কলামটা কোন দিকে লাগতেছে? বাম দিকে। এই যে নেম যে আছে এই কলামের বাম দিকে লাগতেছে। তাহলে কি করবো? এখানে কার্সর রাখবো। তো আমাদের কলাম বাম এবং ডান। আর একটা কথা মনে রাখবেন যে কলাম বাড়ে বামে ডানে, অর্থাৎ কলাম যদি আমরা বাড়াতে চাই তাহলে সেটাকে আমরা বামে বাড়াতে পারবো, ডানে বাড়াতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে। কিন্তু আবার এক্সেলের ক্ষেত্রে শুধুমাত্র বাম দিকেই বাড়ানো যাবে, ডান দিকে বাড়ানো যাবে না। তো এখন কি করব? এই যে বামে ডানের ক্ষেত্রে কলাম, অর্থাৎ কলামের ক্ষেত্রে বাম এবং কি ডান, লেফট এবং কি রাইট। আর সারির ক্ষেত্রে অ্যাবভ আর হচ্ছে বিলো, অ্যাবভ এবং কি বিলো, মনে থাকবে। তো এই জায়গায় আমরা কি করব? লেফট দিকে যেহেতু বাড়াবো এই জন্য ইনসার্ট লেফট এটাতে ক্লিক করব। এখন দেখি এই যে আরেকটা বেড়ে গেছে, কিন্তু এখানে আমরা দিই যে এসএল নাম্বার, ঠিক আছে। এখন দেখেন এখানে আমরা নাম্বারটা বসাই দিয়ে দিই যে 1 2 3 4, এগুলো নাম্বার আমরা বসাই দিই, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই দেখেন এটা আমি মিডল করেছি, এটা কিন্তু মিডল করতে হলো, আবার এটাকে মিডল কিন্তু এটা আবার হয় নাই। অর্থাৎ এরকম ভাবে কিন্তু আলাদা আলাদা করে মিডল করা খুব কঠিন হয়ে যায়। কারণ এই যে সেন্টারের মধ্যে কিন্তু থাকলো না, মাঝখানে কিন্তু থাকলো না, উপরে চলে গেছে, টপে চলে গেছে। তো আমাদের যদি প্রয়োজন হয় যে আমি সবগুলাতেই একটাই অ্যাপ্লাই করতে যাচ্ছি, তাহলে কি করবো? এভাবে পুরাটাকে সিলেক্ট করে নিব, পুরো অংশটাকে সিলেক্ট করে নিব, পুরো অংশটাকে সিলেক্ট করে নেওয়ার পরে একইবারই আমরা সেন্টার করে দেবো। তাহলে আর কোনো ভেজাল থাকবে না, সবগুলাই একসাথেই সেন্টার হয়ে থাকবে। অথবা এটাকে আমি চাচ্ছি তাহলে পুরোটাকে একসাথে সিলেক্ট করব, লেফটে করে দিব, তাহলে এই যে একবারই লেফট করে দিই, তাহলে এভাবে এভাবে আমরা কাজ করব। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে কলাম কিভাবে ইনসার্ট করে সেটা আমরা দেখলাম। এখন দেখি যে সারি কিভাবে ইনসার্ট করব। এখন আমি চাচ্ছি যে 2 এর আগে, অর্থাৎ সি এর আগে কি হবে? বি হবে, ঠিক আছে। সি এর আগে কি হবে? আরেকটা কলাম দরকার, যেমন এ আছে, এখানে সি আছে, ডি আছে, ই আছে, কিন্তু বি নাই। আমার দরকার কি? এর পরে বি হবে, সি এর উপরে হবে। তাহলে আমরা কি করব? আমাদের একটা সারি লাগতেছে। সেক্ষেত্রে কি করব? যেখানে আমাদের যার উপরে লাগবে, এর উপরে লাগবে, এখানে এখানে যদি আমরা থাকি, অর্থাৎ এই সেলে যদি থাকি, সি এর মধ্যে যদি থাকি, তাহলে আমাদের উপরে প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমরা লেআউটে আসে ইনসার্ট অ্যাবোভে ক্লিক করব, তাহলে উপরে বাড়বে। বোঝা গেছে? আবার যদি আমরা এইখানে থাকতাম, এর মধ্যে থাকতাম, এই সারিতে যদি থাকতাম, তাহলে আমরা কি করতাম? ইনসার্ট বিলো দিতাম, তাহলে এর নিচে কিন্তু বাড়বে। বোঝা গেছে? এটুকু আপনারা আশা করি বুঝতে পারছেন। এরপরেও আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যেমন এটা যদি আমি ডিলিট করে দেই, যেমন আপনারা দেখেন এই জায়গায় একটা কি আছে? প্লাস চিহ্ন আছে না? আমি যদি এখানে ক্লিক করি, কি হচ্ছে? এভাবে কিন্তু বাড়তেছে। বুঝতে পারছেন? তো এর মধ্যে কিন্তু বাড়ানো যায়, যেহেতু এটা সামনে আছে এক্ষেত্রে একটু ভেজাল হবে। কিন্তু আপনারা চাইলে এই যে মাঝখানে যদি নিতে চান, তাহলে এখানে ক্লিক করেন, বাম দিকে বাড়বে। আবার এখানে যদি ক্লিক করেন, এর ডান দিকে এর বাম দিকে বাড়বে। অর্থাৎ প্লাসের আইকনটাতে ক্লিক করলেই বামের দিকে বাড়বে, ঠিক আছে। প্লাসের আইকনটাতে আবার যদি দেখি যে আমার বি দরকার, তাহলে এইখানে আসবো, এই সারিতে আসলে এইখানে যে প্লাস দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব, দেখবেন যে অটোমেটিক উপরে বাড়ছে, ঠিক আছে। এছাড়া আরো অনেক ফর্মুলা আছে, যেমন এর পরে যদি দরকার হয় তাহলে এর শেষে কার্সরটাকে রাখবো, এখানে একবারে শেষে কার্সরটাকে রাখবো, এই জায়গাটাতে কার্সরটাকে রাখবো, রাখার পরে কিবোর্ড থেকে ইন্টার চাপ দিব, অটোমেটিক্যালি কিন্তু আরেকটা সারি বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এক্সেলের শর্টকাট ট্রিক্সের জন্য আমার আরেকটি ক্লাস নিব, সেটাতে কিন্তু বিস্তারিতভাবে জানানো হবে। তো আশা করি টেবিল মোটামুটি বুঝতে পারছেন। এরপরে যদি দেখি যে টেবিলের মধ্যে কিছু এখানে অ্যালাইনমেন্টের বিষয় থাকে, যেমন ডিরেকশনের বিষয় থাকে, যেমন আমাদের রুটিনের ক্ষেত্রে, যেমন এখানে যদি আমরা বিরতি দেখাই, যে বিরতি বা টিফিন এরকমটা যদি দেখাই, তাহলে কি হতে হয়? যেমন এটাকে মার্জ করব কিভাবে, মোস্টলি ইম্পর্টেন্ট যে মার্জ করা। যেমন এই সেলগুলা সবগুলাই একত্র করতে হবে, মার্জ করতে হবে। তো সেক্ষেত্রে কি করব? তো সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে, এরপরে মার্জ, আমরা রাইট ক্লিক করে মার্জ করতে পারি। রাইট ক্লিক, মার্জ সেল। মার্জ সেল মানে এই যে একত্র করা, আগে দুইটা সেল ছিল এরকম ভাবে, এখন কিন্তু দুইটাই একটা সেলে রূপান্তর হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু মার্জ করা বলে এটাকে। এরপরে যদি আমরা দেখি যে এটা যদি এইভাবে করতে চাই, অর্থাৎ এদিকেও করা যাবে, বাম থেকে ডানের দিকেও করা যাবে, আবার আমরা চাইলে উপর থেকে নিচ বরাবরও করতে পারি। উপর থেকে নিচ বরাবর করলে সিলেক্ট করবো, রাইট ক্লিক করবো, এরপরে মার্জ সেলে ক্লিক করবো, মার্জ সেল কিন্তু হয়ে যাবে। এরপরে যদি আমরা কোনো কিছু লেখা লিখি, সাপোজ এই লেখাটা লিখতেছি, এটা কিন্তু বাম থেকে ডানের দিকে যাচ্ছে, তো এটাকে ডিরেকশন আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি লেআউটের এখানে যে ডিরেকশনে ক্লিক করবো, এখানে কিন্তু এখন দেখেন ডিরেকশনটা কোন দিকে হয়ে গেছে? উপর থেকে নিচ দিকে। তো আমরা টেক্সটের এখানে যদি দেখতে পাই যে তীরটা উপর থেকে নিচের দিকে আসছে, তো এই ক্ষেত্রে কিন্তু লেখাটাও উপর থেকে নিচের দিকে হচ্ছে। আবার যদি ডিরেকশনের এখানে আবার ক্লিক করে চেঞ্জ করে দিই, তাহলে নিচ থেকে উপরের দিকে হবে। তো এখন যদি দেখেন, এখন কিন্তু নিচ থেকে উপরের দিকে হচ্ছে, এটা হচ্ছে টেক্সটের ডিরেকশন। বোঝা গেছে?
তো লেআউটে যদি আমি দেখি যে টেবিলে কিন্তু অনেক কাজ আছে, যেমন ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম। হ্যাঁ, টেবিলের মধ্যে ঢুকলে অনেক ক্লাস। তো টেবিলে আসি, আমি চেষ্টা করছি যে পুরোটাই বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে সিলেক্ট, সিলেক্টের এখানে সেল সিলেক্ট করতে পারি, কলাম সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমি যেখানে মনে করি এখানে আসি, এখন আমি যদি সিলেক্টে আসি, আসার পরে কলামে ক্লিক করি, তাহলে এই কলামটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে খুব সহজেই। তারপরে আবার যদি সিলেক্টে আসি, অর্থাৎ আমি এই কলামে আসি, সিলেক্টে আসি, তারপরে সিলেক্টে আসি, তারপরে রোতে ক্লিক করি, তাহলে এই সারিটা কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই সারিটা কিন্তু সিলেক্ট হয়েছে। এরপরে আসি ভিউ গ্রেডিয়েন্ট। তো ভিউ গ্রেডিয়েন্টে যদি ক্লিক করি, এটা তেমন কোনো প্রয়োজনে পড়ে না, প্রপার্টিস আমাদের প্রয়োজন নাই। ড্র টেবিল, এই ড্র টেবিলটা কি, যেমন এখানে একটা টেবিল ক্রিয়েট করা আছে, ড্র করা আছে, আমি যদি হুবহু এরকম একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে ড্র টেবিলে আসবো, আসার পরে এখানে আমাকে পেন্সিলের মতো দিবে, সেখানে ধরে ড্রাগ করব, এটা হয়ে গেল। এরপরে কি করব, কলাম নেওয়ার জন্য এখান থেকে টান মারি, উপর থেকে নিচ থেকে ধরি, জয়টা কলাম দরকার ততগুলা ধরে টান দিব, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এই যে এখানে কিন্তু কলাম হয়ে গেছে। আমি কয়টা কলাম নিলাম, 1 2 3 4 5 6টা কলাম নিয়েছি। এখন সারি নেব মনে করি 3টা, তাহলে এখান থেকে একটা এখানে আরেকটা টান দিই, তাহলে হয়ে যাবে 3টা। এই যে 2টা 3টা সারি হয়ে গেল। এরপরে মাঝখানে যদি আবার নিতে চাই যে এদের মাঝখানে হবে, তাহলে এখানে মাঝখান থেকে ধরে এভাবে টানে কিন্তু আমরা আরো এর মধ্যে সারি বাড়াতে পারি। আবার যদি চাই যে এদের মাঝখানে একটা কলাম হবে, এই যে এখানে একটা কলাম হবে, তাহলে এখানে কিন্তু ধরে ড্র টেবিল থেকে আমরা কিন্তু সহজেই এই কাজগুলো করতে পারবো, সারি এবং কলাম। খুব ক্রিটিক্যাল কাজগুলো ড্র টেবিল দিয়ে আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, এরপরে আসি যে টেবিলের মধ্যে যদি দেখি ড্র টেবিল ইরেজার, ইরেজার হচ্ছে মুছে দেওয়ার জন্য, যেমন ইরেজারে ক্লিক করলাম, এরপরে এখান থেকে এই লাইনটা আমি চাচ্ছি না, এখানে ক্লিক করব, এটা কিন্তু মুছে যাবে, ক্লিক করব, এটা কিন্তু মুছে যাবে, ইরেজার। ঠিক আছে, এটা কিন্তু মুছানোর কাজ করতেছে। ডিলেট, ডিলেট তো আশা করে দেখছেন যে আমি চাচ্ছি যে এই কলামটা ডিলেট হবে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে ডিলেটে আসবো, আসার পরে এই যে ডিলেট কলামে ক্লিক করব, তাহলে এই কলামটা ডিলেট হবে। আবার যদি চাই যে সারিটা ডিলিট করবো, এই সারিটা ডিলেট করবো, তাহলে ডিলেটে আসবো, আসার পরে ডিলেট রোতে ক্লিক করব। এরপরে আসি অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ, এই যে কলাম বাড়ানোর জন্য, অর্থাৎ সারি বাড়ানোর জন্য ইনসার্ট অ্যাবভ, এবং কি ইনসার্ট যদি আমরা উপরে বাড়াতে চাই, অর্থাৎ এর উপরে বাড়াতে চাই, তাহলে ইনসার্ট অ্যাবভে ক্লিক করব, উপরে বাড়বে। আবার যদি চাই এর নিচে বাড়াবো, তাহলে ইনসার্ট বিলোতে ক্লিক করব। তাহলে এখান থেকে আসে ইনসার্ট বিলোতে ক্লিক করব, তাহলে ই সারিটার নিচে আসবে। তারপরে ইনসার্ট লেফট, অর্থাৎ আমি চাচ্ছি যে ফাদার্স নেমের পূর্বে যদি বাড়ে, কলাম বাড়ে, লেফটের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আগে যে কলামের জন্য লেফট এবং রাইট, আর সারির জন্য অ্যাবভ বিলো। তো আমি চাচ্ছি যে বাম দিকে হবে, সেক্ষেত্রে ইনসার্ট লেফটে ক্লিক করব। আবার যদি চাই যে ফাদার্স নেমের পরে, যেমন মাদার্স নেমের পরে আরেকটা কলাম হবে, সেক্ষেত্রে ইনসার্ট রাইটে ক্লিক করব। হ্যাঁ, তারপরে স্প্লিট সেল, যেমন এই সেলে কয়টা আছে, এই সেলে আমরা দেখতে পাচ্ছি একটাই আছে। তো স্প্লিট সেলটা হচ্ছে, যেমন আমরা যদি এটাকে ভাগ করতে চাই, একটা সেলের মধ্যে যদি আমরা দুইটা কলাম বা একাধিক কলাম বা একাধিক সেল সারি নিতে চাই, যেমন একটাই সেলের মধ্যে আমি চাচ্ছি যে দুইটা কলাম হবে। ঠিক আছে, ও আচ্ছা, আমি কোথায় ক্লিক করলাম, এখান থেকে আসি, স্প্লিট টেবিলে দিলে টেবিলটা ভাগ হয়ে যাবে। তো আমি চাচ্ছি সেল, তাহলে স্প্লিট সেলে আসবো, আসার পরে নাম্বার অফ কলাম আমি চাচ্ছি দুইটা কলাম হবে, আর হচ্ছে সারি হবে দুইটা, দেওয়ার পর ওকে। তাহলে দেখেন এই সেলের মধ্যেই দুইটা কলাম হলো, দুইটা, এই যে কলাম দুইটা হলো, হ্যাঁ, আবার সারিও কিন্তু এই যে দুইটা হলো। আর স্প্লিট টেবিলটা কি, স্প্লিট টেবিল হচ্ছে যে একটা টেবিলকে যদি দুই ভাগে ভাগ করতে চাই, তাহলে স্প্লিট টেবিল দেখি এখন, যে আমি চাচ্ছি যে এই জায়গা থেকে, যেমন এই যে ডি আছে, যে এইটুকু অংশ থেকে এটা পরের টেবিলে চলে যাবে। তাহলে কি করব, এই যে এখানে কার্সরটাকে রাখবো, যেখান থেকে নিয়ে যেতে যাচ্ছি, যে এই তিনটা সারি, লাস্ট তিনটা সারি অন্য টেবিলের উপর থাকবে, আর এইটুকু অংশ অন্য টেবিলে থাকবে। তো সেই ক্ষেত্রে কি করব, এখানে কার্সরটাকে রাখার পরে স্প্লিট টেবিলে ক্লিক করব। এখন দেখেন এই যে বাকি যে তিনটা ছিল, এই তিনটা আলাদা টেবিলে হয়ে গেছে, আর বাকি অংশগুলো আলাদা টেবিলে চলে আসছে। তো এটা হচ্ছে স্প্লিট টেবিল। এরপরে অটোফিটটা কি, এই জায়গায় যদি আমরা দেখতে পাই, এই জায়গায় যদি আমরা দেখি একটু, যে এই টেবিলটা কিন্তু ঠিক নাই। হ্যাঁ, টেবিলটা কিন্তু আমার উইন্ডোজের সাথে অ্যাডজাস্ট নাই। যেমন এভাবে যদি আমরা করি, যেমন এই টেবিলটা অ্যাডজাস্ট নাই, আমার উইন্ডোজ যতটুকু সেটাতে কিন্তু অ্যাডজাস্ট নাই, এটা কিন্তু অনেক, এই জায়গায় অনেকটা এক্সট্রা জায়গা আছে। তো এটাকে যদি অটোমেটিক ফিট করতে চাই, তাহলে পুরো টেবিলটাকে সিলেক্ট করবো, আর পুরো টেবিলটাকে সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, এইখানে যে আমরা চারদিকে তীরে যে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করবো। এরপরে আমরা লেআউটের এখান থেকে অটোফিটে আসবো, আসার পর অটোফিট উইন্ডো করে দিব, তাহলে দেখি অটোমেটিক কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে আমরা যদি দেখি অটোফিট উইন্ডো, অটোফিট কন্টেন্ট এবং অটোফিট ফিক্সড কলাম ওয়াইড। ফিক্সড কলাম ওয়াইড হচ্ছে কলামের যতটুকু জায়গা আছে, যেমন এই যে এখানে যতটুকু জায়গা আছে ততটুকু অনুযায়ী কিন্তু এটা ফিক্সড হবে। ঠিক আছে,
ফিক্সড কলাম ওয়াইড, অর্থাৎ কলামের যে যতটুকু জায়গা, এখানে এর মধ্যে যদি টেক্সট থাকে টেক্সটের যতটুকু জায়গা ততটুকুতে ফিক্সড হবে। এখানে ক্লিক করে যদি কলাম ওয়াইডে দেওয়া যায় তাহলে কলামের ওয়াইড অনুযায়ী এটা ফিক্সড হবে। আবার এখান থেকে সিলেক্ট করার পরে আবার অটো ফিটে আসে যদি এটা দেওয়া হয় কন্টেন্ট, তাহলে কন্টেন্ট অনুযায়ী ফিট হবে। ওয়াইড এবং হাইট, কলামের যে ওয়াইড হাইট আছে আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। কলামের ওয়াইড হাইট কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে ওয়াইড যদি একটু বাড়াই দেই তাহলে দেখেন এখান থেকে ওয়াইড বাড়তেছে। আবার যদি এখান থেকে হাইটটা একটু বাড়াই তাহলে দেখেন হাইটটা কিন্তু কমতেছে, বাড়তেছে, কমতেছে। এখান থেকে বাড়ানো কমানো, ডিস্ট্রিবিউট রো হচ্ছে ভাগাভাগি করে নেওয়া। যেমন এই কলামগুলো আমি চাচ্ছি এই তিনটা কলাম সারি অনুযায়ী ভাগাভাগি করে নেবে। এই যে এই অংশটুকু ডিস্ট্রিবিউট রো দিলাম, তাহলে সারি অনুযায়ী কিন্তু ভাগাভাগি করে নিল। এখানে সারির যে অংশটা কেউ ছোট বড় করে নিবে না। আবার ডিস্ট্রিবিউট কলামে যদি দেই তাহলে কলামটির যে জায়গাটুকু, এই যে অংশটা দেখেন, এইটুকু অংশ, এই 4টা অংশই কিন্তু সমান ভাগে কিন্তু তাদের জায়গাটা নিয়ে নিছে, অংশটা কিন্তু নিয়ে নিছে। এই জায়গায় তো আমরা আমি তো অ্যালাইনমেন্ট দেখাইলাম, টেক্সট ডিরেকশন হয়ে গেছে, সেল মার্জিন, সেলের অর্থাৎ আমরা যে সেলে লেখা শুরু করি, একটা সেলে যখন আমরা লিখবো, যেমন এই সেলটাতে যদি লিখি, যেমন এই সেলটাতে যদি লিখি, এখানে কিন্তু একটা গ্যাপ থাকে, দেখেন কতটুকু অংশ গ্যাপ আছে, এইখান থেকে এইটুকু অংশ কিন্তু গ্যাপ আছে। মার্জিনের কার্সরটা কিন্তু এই যে দূরত্বে আছে, অর্থাৎ এই দাগ থেকে এখানে কিন্তু কার্সর অনেকটা দূরে আছে। এখন মার্জিনে আসে যদি আমি মার্জিনটা কমাই দিই, যেমন 0.08, আমি যদি এখানে মার্জিন কমাই দিই, যে লেফটের দিকে থাকবে 0.02 এটা থাকবে, এবং কি রাইটেও থাকবে 0.02। এরপরে যদি ওকে করে দেই তাহলে দেখেন খুব কাছাকাছি চলে গেছে না, এই যে দেখেন দাগ থেকে কার্সরটা কিন্তু এখন খুব কাছাকাছি গেছে, এটা হচ্ছে মার্জিন। তো এখন কিন্তু আমি লিখলে সেটা কাছাকাছি লেখা যাবে। এরপরে আমরা শর্টিং যদি দেখি, যে শর্টিং এর মনে করে এখানেই নিলাম 1 2 এরপরে 3, হ্যাঁ। এখন এটাকে যদি চাই যে 3, অথবা আমি এখানে 3 নেই, এখানে আমি 3 নেই, আর এখানে 2 নেই, তো সিরিয়ালি যদি করি, সিরিয়ালি নেওয়ার জন্য পুরোটাকে সিলেক্ট করব, শর্টিং এ আসবো, আমি চাচ্ছি যে 1 2 3 এরকম ভাবে হবে। সেক্ষেত্রে এখানে যে মার্জ করা আছে এই জন্য একটা সমস্যা করতেছে। তো আমি আলাদাভাবে একটা টেবিল নিয়ে দেখাচ্ছি, ইনসার্টের এখানে টেবিল নিয়ে নিচ্ছি। যেমন এখানে যদি দেখেন 1 2 3 4, আচ্ছা 1 2, এখানে 4 দিলাম, এখানে 5 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 6। এটা কিন্তু সিরিয়ালি নাই, যে 1 2 4 5 3 6। সিরিয়ালি করার জন্য সিলেক্ট করব, এটাকে শর্টিং বলে। যে লেআউটে আসার পরে আমরা শর্টে আসব, শর্টে আসার পরে অ্যাসেন্ডিং হবে, এটা নাম্বারের ভিত্তি হতে হবে, যা হবে তাই। ওকেতে ক্লিক করব, কোনো কিছু করার লাগবে না। তাহলে দেখি যে 1 2 3 4 5 6 সিরিয়ালি আসছে। আবার যদি চাই যে 6 থেকে 1 অনুযায়ী হবে ডিসেন্ডিং এর ক্ষেত্রে, আবার শর্টিং এ যাব, আসার পরে এখানে যা আছে তাই থাকবে, যে কলাম 1, এখানে শুধু ডিসেন্ডিং করে দিব, দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিব, দেখি যে 6 5 4 3 2 1 এরকম ভাবে চলে আসছে। তো এটা হচ্ছে শর্টিং। এরপরে যদি দেখি যে রিপিট হেডার রো, কনভার্ট টেক্সট টু টেবিল, এবং কি ফর্মুলা, আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি দেখি রিপিট হেডার টু রো, এইটার কাজ কি, আমি এখানে অসংখ্য সারি নিচ্ছি, ঠিক আছে, আমি অসংখ্য সারি নিচ্ছি, যেখানে এখানে দেখতে পাচ্ছি যে একটাই পেজ, আমি অসংখ্য টেবিলে কলাম এবং কি সারি নিচ্ছি। ইনসার্ট টেবিল, আমি চাচ্ছি যে কলাম 5টা কিন্তু সারি হবে 300টা, ঠিক আছে। এখন দেখেন কয়েকটা পেজে চলে গেছে, ঠিক আছে, কয়েকটা পেজে চলে গেছে, এই যে দেখি 7টা পেজ, ঠিক আছে, 7টা পেজে চলে গেছে। তো এই জায়গায় আমাদের এমন হতে পারে যে নেম, ফাদার্স নেম, তারপর FA, মাদার্স নেম, তারপরে অ্যাড্রেস, এরপরে দিয়ে যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এই যে অংশটা, এটা কিন্তু পরের যে দেখি পরের পেজেও কিন্তু আমাদের হেডিং এ লিখতে হয় যে নেম, এভাবে কিন্তু লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তো আমরা খুব সহজেই কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারি, যেমন এ অটোমেটিক্যালি চলে যাবে, এবং কি যদি কোনো পেজও ইনসার্ট করি এ কিন্তু চেঞ্জ হবে না। তাহলে কি করবো, এটাকে সিলেক্ট করবো, এরপরে লেআউটের এখান থেকে রিপিট হেডার রোস যদি ক্লিক করে দেই, তাহলে এখন আমরা দেখতে পাবো যে প্রতিটা পেজের দেখেন টপে কিন্তু এটা চলে গেছে অটোমেটিক। এখন আমরা চাইলেও কিন্তু এটাকে এডিট করতে পারবো না, আমাদের এডিট করার জন্য সব থেকে যেখান থেকে আমরা লিঙ্ক করে দিচ্ছি সেইখানে আসে কিন্তু আমাদের এডিট করতে হবে। এখন দেখেন যতগুলা পেজ আছে সবগুলা পেজে কিন্তু এটা চলে গেছে, দেখি এই যে সব পেজেই কিন্তু এটা চলে গেছে, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এটা কিন্তু চলে গিয়েছে। কনভার্ট টেক্সট টু টেবিল, এখন আমরা চাচ্ছি কনভার্ট টু টেক্সট, অর্থাৎ টেবিল থেকে এটাকে টেক্সটে কনভার্ট করা যাবে। পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কনভার্ট টু টেক্সটে ক্লিক করলাম, দেওয়ার পরে ট্যাগ অনুযায়ী হবে, ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন এটা কিন্তু
টেবিলে ছিল, এখন এটা কিন্তু টেক্সটে কনভার্ট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু টেক্সটে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তো এরপরে দেখি ফর্মুলা ইউজ করতে পারি আমরা এখানে ফর্মুলা ইউজ করতে পারি, সমস্যা নাই সেক্ষেত্রে। তো এখন দেখি, আমি মনে করি এখানে দিলাম 5, এরপরে দিলাম 6, এরপরে দিলাম 7, এরপরে দিলাম 8। যাই হোক, তো এই জায়গায় আমি অ্যান্সার বের করবো। তাহলে কি করবো, এখানে কার্সরটাকে রাখার পরে ফর্মুলাতে ক্লিক করব। এরপরে দেওয়াই আছে যে ইকুয়াল সাম অ্যাবভ, যদি এগুলো সবগুলো যোগ করি তাহলে এই সূত্র থাকবে, যা আছে তাই থাকবে। ওকেতে ক্লিক করবো, দেখেন তার কিন্তু অ্যান্সারটা আমাকে দিয়ে দিয়েছে। তো আশা করি যে টেবিলটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, এবং কি এই ক্লাসটা যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই টেবিলের কাজ এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। আবার যদি দেখি যে বর্ডার এখানে আরো আছে, তো বর্ডারে আমি চাচ্ছি যে এইটুকু অংশ বর্ডার থাকবে না, তাহলে কি করবো, এইটুকু অংশ সিলেক্ট করবো, বর্ডারে ক্লিক করব। এরপরে এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি নো বর্ডার, তাহলে নো বর্ডারে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু কোনো বর্ডার নাই, বুঝতে পারছেন, এখানে কিন্তু কোনো বর্ডার নাই। ঠিক, আমরা যদি কোনো টেবিল নেই, আচ্ছা আমি কোন একটা ছোট করে টেবিল নিচ্ছি। এই টেবিলের মধ্যে যদি আমরা চাই যে বর্ডার নিব না, সেক্ষেত্রে বর্ডারে আসার পরে নো বর্ডার করে দিলে এটা কিন্তু বর্ডার থাকবে না। আবার বর্ডারে আসার পরে যদি আমরা আউটসাইড বর্ডার করে দিই, তাহলে শুধু বাইরের অংশটা হবে, চতুর্দিকে বাইরের অংশটা। আবার এখানে থেকে যদি লেফট থেকে কেটে দিই, তাহলে লেফটে আর কোনো বর্ডার থাকবে না। আবার এখানে বর্ডার আসার পরে যদি রাইটে আমরা দিই যে রাইট বর্ডার, তাহলে রাইটে কিন্তু কোনো বর্ডার থাকবে না, শুধুমাত্র উপরে টপে অ্যান্ড বটমে থাকবে। তো এইভাবে কিন্তু আমরা বর্ডারটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। আবার যদি আমরা এখান থেকে বর্ডারে আসার পরে অল বর্ডার্স নিয়ে নেই, তাহলে পুরোটাতেই বর্ডার হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।